হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম ডক্টর স্টোন সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। তো পর্বের শুরুতেই আমাদেরকে বিয়ার বানানোর প্রসেস দেখানো হয়, যেখানে আমরা দেখি সেঙ্কু সকলকে এক্সপ্লেইন করছিল যে কিভাবে সোলারের মাধ্যমে বিয়ার বানাতে হয়। সিন জাহাজের রুফটপে আসে, যেখানে আমরা সকলকে কাসিনোতে বসে বিয়ার এনজয় করতে দেখি। রিউসুই বলে বিয়ারটা আসলেই অসাধারণ হয়েছে, যা শুনে সেঙ্কু বলে হ্যাঁ, প্রাচীন মিশরে যারা পিরামিড বানাতো তাদেরকে পারিশ্রমিক হিসেবে এই বিয়ারই দেওয়া হতো, কারণ পরিশ্রমের পর তা মানুষের মনে সতেজতা এনে দেয়। রিউসুই বিয়ার হাতে নিয়ে বলে হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, তুমি এক সিপ ট্রাই করছো না কেন? সেঙ্কু বলে নো থ্যাঙ্কস, আমি ড্রিঙ্কস করি না। এখানে আমার মতো অনেকেই আছে যারা কখনোই ড্রিঙ্কস করতে পারবে না, কেননা সকলেই যদি ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায় তাহলে শিপটাকে সামলানোর মতো কেউই থাকবে না। তখনই সেখানে সুইকা এসে বলে আমার তো বিয়ার খাওয়ার বয়সই হয়নি, কিন্তু আমি এটা একবার হলেও ট্রাই করতে চাই। যা শুনে রিউসুই বলে তোমরা যতক্ষণ আমার জাহাজে আছো আমি তোমাদের আপ্যায়নের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। এটা বলেই ফ্রাঙ্কোইসকে তাদের জন্য সফট ড্রিঙ্কস বানাতে বলে। যা শুনে ফ্রাঙ্কোইসও খুশি মনে বলে আমি এমন ড্রিঙ্ক বানাবো যার টেস্ট তারা কখনোই ভুলতে পারবে না। সেঙ্কুরাও এসে বলে ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। পরের সিনেই আমরা দেখি ফ্রাঙ্কোইস সকলের জন্য তাদের পার্সোনালিটি অনুযায়ী এক একটি পারফেক্ট ড্রিঙ্ক বানিয়ে ফেলেছিল। লাইক সুইকার জন্য অ্যাপল ড্রিঙ্ক, যেটার মাঝে তার মাস্কটি ডুবিয়ে দিলেই তা ওয়াটারমেলন ফ্লেভারের হয়ে যাবে। অতঃপর সুকাসার জন্য একটা রেড ড্রিঙ্ক রেডি করে, যার স্পেশালিটি ছিল ওতে আলো পড়তেই তা ব্লু কালারে কনভার্ট হয়ে যাবে। এভাবেই সে সকলের জন্য সফট ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছিল। পরের সিনে আমরা গিনরোকে দেখি, যেখানে গিনরো মাতসুকাজেকেও এনজয় করতে বলে এবং তার সাথে ঘটে যাওয়া অতীতের কিছু গল্প শেয়ার করতে বলে। যা শুনে গিনরো বলে ওই ব্যক্তি তুমি না, সে মাতসুকাজের ওল্ড মাস্টার ছিলেন। তো গিনরোর অর্ডার পেয়ে মাতসুকাজেও তার ওল্ড মাস্টারের স্টোরি বলা আরম্ভ করে। সে বলে আমার মাস্টার মৃত্যুর আগ পর্যন্ত একজন সাহসী যোদ্ধা ছিলেন, এরকম কিছু একটা হবে তা আমরা কখনো ভাবতেও পারিনি, কিন্তু আমাদের এটা বুঝতে বেশি একটা সময়ও লাগেনি যে ওই শয়তানি হাতিয়ার কিভাবে কাজ করে। সিন চলে যায় মাতসুকাজের অতীতে, যেখানে আমরা তার মাস্টারকে দেখি। সে বলছিল যদি এই জায়গাটা ওই ডাকাতদের হাতে লেগে যায় তাহলে ওরা আমাদের আইল্যান্ড ধ্বংস করে ফেলবে, আমাদের যে কোনো মূল্যেই হোক ওদের আটকাতে হবে। এটা বলেই সে সেই ডাকাতদের ওপর অ্যাটাক করে দেয়। অপরদিকে ডাকাত দল সেই পাথর বানানোর ওয়েপনটি দিয়ে মাতসুকাজের মাস্টারের ওপর অ্যাটাক করে দেয়। এতে তার এক হাত পাথর হয়ে যায়, যা দেখে মাতসুকাজে ছুটে এসে তার হাতে একটা স্ল্যাশ করে তাকে পাথর হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। মাতসুকাজে, আমার হাতে আর বেশি একটা সময় নেই। আমি এ ব্যাপারে অনেক ভেবেছি। হঠাৎ আকাশ থেকে মানুষদের ওপর পাথর বানানোর যন্ত্র কেন বর্ষণ হতে শুরু করলো? আমি ভেবেছিলাম প্রকৃতি হয়তো আমাদের শাস্তি দিচ্ছে, কিন্তু না, প্রকৃতির উদ্দেশ্য যদি আমাদের পাথর বানানোই হতো তাহলে একটি যন্ত্রই যথেষ্ট ছিল। তারা অসংখ্য যন্ত্র কেন বানালো? আবার এর ব্যবহারও খুব সহজ, যে কেউ চাইলেই এটা ব্যবহার করতে পারবে। এগুলো দেখে মনে হচ্ছে যেন তারা মানুষদের দ্বারাই মানুষদের ধ্বংস করতে চাচ্ছে, আর আমার এই বিষয়টাই খুব খারাপ লাগছে। আমি চাই যাতে তারা এর পরিণাম ভোগ করে মাতসুকাজে, তারা যাতে এটা বুঝতে পারে যে আমরা মানুষেরা এতটাও বোকা না, সাথে এটাও যে আমরা ওদের থেকে কোনো অংশেই কম নয়। এগুলো বলেই মাতসুকাজের মাস্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখনই আবারও কিছু ডাকাত ওদের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু মাতসুকাজে এখানে এক পলকেই ওদের সকলকে কেটে টুকরো টুকরো করে ফেলে। মাতসুকাজের এরকম পাওয়ার দেখে তো ওখানে থাকা বাকি ডাকাতেরা ভয় পেয়ে যায়, আর সাথে সাথেই মাতসুকাজের ওপর দূর থেকে পাথর বানানোর যন্ত্রটি ছুড়ে দেয়, যা দেখে মাতসুকাজেও এখন বুঝে যায় যে সেও আর এখানে কিছুই করতে পারবে না। কিন্তু পাথর হওয়ার ঠিক আগ মুহূর্তে সে তার হাতে পাথর বানানোর যন্ত্রটির একটি ড্রয়িং বানিয়ে নেয়, যাতে পরবর্তী প্রজন্ম এটি সম্পর্কে জানতে পারে। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়, যেখানে ফ্রাঙ্কোইস মাতসুকাজের এই অতীত শুনে তার জন্য একটি পারফেক্ট ড্রিঙ্ক বানিয়ে দেয়, যা পান করার সাথে সাথেই মাতসুকাজের সিস্টেম ডাউন হয়ে যায়। এরপর যখন তার হোশ ফিরে তখন সে কিনরো এবং কোহাকুকে দেখতে পায়, যাদেরকে সুকাসা ট্রেনিং দিচ্ছিল। মাতসুকাজের আবার মনে পড়ে যায় যে সে ড্রাঙ্কড অবস্থায় কি করেছিল। যখন সে ড্রাঙ্কড অবস্থায় ছিল তখন সে সুকাসার কাছে তাকে ট্রেনিং দেওয়ার কথা বলেছিল। অপরদিকে আমরা ক্রোমকে দেখতে পাই, যেখানে সে সেঙ্কুকে জিজ্ঞাসা করে তাকে জাগানোটা কি ঠিক হচ্ছে। এতে সেঙ্কু বলে আমাদের সাথে আধুনিক অস্ত্র বন্দুক আছে, তার সাথে সুকাসাও আমাদের সাথেই আছে, আর সে এতটাও বোকা না যে শুধু নিজের কথাই
কথাই চিন্তা করবে। সুকাসা, তুমি এখানে ব্যাটেল স্পেশালিস্ট, তাই তোমার যদি মনে হয় যে ওর দরকার আছে তাহলেই আমি ওকে জাগাবো। এতে সুকাসা বলে, হ্যাঁ, মাতসুকাজাকে ট্রেন করার জন্য ওই সবচেয়ে পারফেক্ট। পরের সিনে আমরা দেখি সেঙ্কু এখানে জাগিয়েছিল হিউগাকে। এখানে সুকাসা ওকে বলে, আমাদের তোমার সাহায্য লাগবে, মডার্ন মার্শাল আর্টসের ট্রেনিং পেলে মাতসুকাজা আরো শক্তিশালী হয়ে উঠবে। হিউগা বলে, ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে, আমি এখানে দুজন লোককে জাগানোর অনুমতি চাই। এতে সকলেই তাকে অনুমতি দিয়ে দেয়। তো হিউগা যে দুজনকে জাগানোর অনুমতি চেয়েছিল তারা ছিল হোমুরা এবং মোজ। তো হোমুরা উঠেই হিউগাকে বলে, হোয়াটসঅ্যাপ হিউগা, এখানে তো দেখছি সুন্দরী মেয়েরাও আছে, তো আমি কাকে দিয়ে শুরু করব? হিউগা বলে, শাট আপ। সিন শিফট হয়, আমরা হিউগা এবং মাতসুকাজাকে স্পেয়ার টেকনিকের প্র্যাকটিস করতে দেখি। তাদেরকে এভাবে প্র্যাকটিস করতে দেখে গিনরোরও শখ জাগে, আর সে গিনরোকে জাহাজের পেছনে ডেকে নিয়ে যায়। অতঃপর বলে, আমার এগুলো দেখতে ভালো লাগছে না, চলো আমরাও ট্রেনিং করি। এরপর ওরা দুজন একসাথে ট্রেনিং করতে থাকে। এখানে গিনরো বাকিদের মতো অত দক্ষ ছিল না, তাই সে হিউগা এবং সুকাসার সাথে ট্রেনিং করতে লজ্জা পাচ্ছিল। সিন শিফট হয়, আমরা রিউসুইকে দেখি। সে এখানে সকলকে হকিংসদের গল্প শোনাচ্ছিল, যে প্রাচীন যুগে হকিংসরা প্রথমবার কিভাবে আমেরিকায় গিয়েছিল। যা দেখে গিনরো বলে, তারা এতটা সহজে কিভাবে সমুদ্রে ভ্রমণ করত? সমুদ্রে তো কোথাও সাইনবোর্ডও হয় না যে তারা অ্যাকুরেট রাস্তা ধরে যাবে। গিনরো বলে, সমুদ্রের একমাত্র দিক নির্দেশনা হচ্ছে সূর্য। এতে কোহাকু বলে, কিন্তু যখন আবহাওয়া খারাপ থাকতো তখন তারা কি করত? তখন তো আর তারা সূর্যকে অনুসরণও করতে পারতো না। রিউসুই বলে, এই সকল কারণেই একটি লোককথা সাধারণ মানুষের মাঝে বেশ পপুলার, যে হকিংসদের কাছে এমন একটি পাথর ছিল যার সাহায্যে তারা যে কোনো আবহাওয়ায় সূর্য দেখতে পেত, আর সেই পাথরকে বলা হতো সানস্টোন। হোয়াট এভার, এটা জাস্ট লোকমুখে শোনা কথা, কিন্তু হ্যাঁ, তখনকার সময়ে দিক নির্ণয় করাটা সত্যিই খুব কষ্টকর ছিল। গিনরো বলে, সবই ঠিক আছে, কিন্তু তারপরও আমরা আমেরিকা যাওয়ার জন্য কঠিন রাস্তাটাই কেন বেছে নিলাম? তখনই সেখানে সেঙ্কু চলে আসে আর বলে, কারণ এটি এখন সায়েন্সের আশ্চর্য, মানে জিপিএস এর জন্য অনেকটাই সহজ হয়ে গেছে, আর আমরা জানি যে আমরা এখন এক্স্যাক্টলি কোথায় আছি। আসাগিরি আবার জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এটা বলবে যে এই পাথরের দুনিয়ায় আমরা জিপিএস কি করে ইউজ করব? এতে সেঙ্কু বলে, আমরা জাপানের রুরি এবং বাকিদের সাথে কোঅর্ডিনেশন করছি। সিন চলে যায় জাপানের ইশিগামি ভিলেজে, যেখানে সেঙ্কু একটি সেটআপ লাগিয়ে এসেছিল যার মাধ্যমে রুরি জাপানের সময়টি জাহাজে ট্রান্সমিট করছিল। ক্রোম সেঙ্কুকে জিজ্ঞাসা করে, তারা কি রুরিদের সাথে কথাও বলতে পারবে? সেঙ্কু বলে, না, আমরা তাদের থেকে এখন অনেকটাই বেশি দূরত্বে আছি। উকিও বলে, হ্যাঁ, আমরা তাদের সাথে কথা তো বলতে পারবো না, কিন্তু আমরা ওদের থেকে সিগন্যাল তো পেতেই পারি, তাই ওদের বলে এসেছি প্রতি ঘন্টায় একবার করে সিগন্যাল পাঠাতে। ওদের কথা বলার মাঝেই রুরি ওদের একটা সিগন্যাল পাঠায়, যা শুনে উকিও বলে, এখন জাপানে সকাল 10টা বাজে। সেঙ্কু বলে, এখন যেহেতু আমি সময়টা জেনে গেছি তাই সেকেন্ড গোনা আমার জন্য আরো সহজ হয়ে যাবে। আসাগিরি বলে, আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই একটা জলজ্যান্ত স্টপ ওয়াচ। এরপর আমরা কাসোকি দাদুকে দেখি, যে বলে, সূর্য বর্তমানে আমাদের একদম ওপরে আছে। এতে রিউসুই এখানে একটি লম্বা ভাষণ দেওয়ার পর ওয়ার্ল্ড ম্যাপে ওদের জাহাজটা বর্তমানে কোথায় আছে সেটি বলে দেয়। এখানে কেউই রিউসুর এক্সপ্লেনেশন বুঝতে পারছিল না, কিন্তু তাইজু মাঝখান থেকে এসে বলে, আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট এটা বুঝি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সকলেই আমাদের ব্যাকআপ চ্যানেল মানহুয়া স্টুডিও বাংলা সাবস্ক্রাইব করে আসবেন। সুইকা এসে বলে, যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদের মাথায় বোমা এসে পড়বে। সেঙ্কু বলে, যতক্ষণ আকাশ পরিষ্কার থাকবে ততক্ষণে আমরা খুব সহজেই আমেরিকা পৌঁছে যাব, কিন্তু পর মুহূর্তেই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়, যা দেখে আসাগিরি বলে, সেঙ্কুর বাচ্চা, তুই এটা না বললেও পারতি, তুই বাকি সবকিছুতে ভালো হলেও ভাগ্যের দিক থেকে তোর কপাল খুবই খারাপ। সিন শিফট হয়, আমরা সেঙ্কুকে রিউসুই এর সাথে কথা বলতে শুনি, যেখানে সে বলে, এমনটা চলতে থাকলে তো ওরা কিছুক্ষণ পরই রাস্তা হারিয়ে ফেলবে। এই বিষয়টা নিয়ে জাহাজে থাকা সকলেই চিন্তায় পড়ে যায়। সুইকা বলে, যদি আমাদের কাছে হকিংসদের সেই সানস্টোনটি থাকতো তাহলে আমরাও খুব সহজে চলে যেতে পারতাম। এতে ক্রোমের কিছু একটা মনে পড়ে, সে তো রাস্তায় কুড়িয়ে পাওয়া সকল পাথরই জমিয়ে রাখতো, কে জানে কোন পাথর কখন কাজে লেগে যায়। আমরা ক্রোমকে ইনভেন্টরিতে দেখি, যেখানে সে একটি পাথর বের করে কোহাকুকে তা পিউরিফাই করতে বলে। এতে কোহাকুও পাথরটি পিউরিফাই করতে আরম্ভ করে এবং তার পিউরিফাই শেষে দেখা যায় ওখান থেকে একটি আর্টিফিশিয়াল মিরর বের হয়, যা তারা প্রসেস করে আকাশে ধরতেই ওখানে তারা একটি আলোর ঝলকানি দেখতে পায়। অতঃপর এটাকে সেঙ্কুকে
দেখালে সে বলে এটা তো একটা কেন সাইট। অতঃপর কেন সাইট কি তা এক্সপ্লেইন করে। এটি এমন একটি বস্তু যার মাধ্যমে দেখলে যে কোনো জিনিস 100 বার বা 100টা দেখা যাবে। যা শুনে রিউসুই বলে হ্যাঁ আমিও এটির সম্পর্কে শুনেছিলাম। যখন সমুদ্রে ডুবে যাওয়া হকিংসদের জাহাজ তদন্ত করা হয়েছিল তখন ওখানে প্রচুর পরিমাণে কেন সাইট পাওয়া গিয়েছিল, কিন্তু বরাবরই এটি রহস্য ছিল যে এটা দিয়ে তারা কি করত। উকিও বলে সেটি না কোনো জাদু ছিল আর না কোনো লোককথা, সেটি ছিল এই কেন সাইট বা আসল সানস্টোন। এতে রিউসুই বলে হা হা হা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা হাজারো বছর পর হকিংসদের ট্রিক ইউজ করে আমেরিকা যাব। অতঃপর তারা পুনরায় তাদের যাত্রা শুরু করে দেয় এবং নানা ধরনের জিনিস বানাতে বানাতে সামনের দিকে আগাতে থাকে। এখানে সকলেই সকলের কাছে ব্যস্ত হয়ে পড়ে। এতে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায় আর অবশেষে তারা আমেরিকার মাটি দেখতে পায়, যা দেখে তারা সকলেই খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কারণ তারা এত বাধার পরেও অবশেষে সকলেই সুরক্ষিত অবস্থায় আমেরিকায় পৌঁছে গেছে। তো এরই সাথে সিজন 4 এর সেকেন্ড এপিসোডটাও এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখব তাদের আমেরিকার মাটিতে পদার্পণ এন্ড ওখান থেকে তাদের ক্যাপিটালে যাওয়ার অ্যাডভেঞ্চার। সো দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।